সুস্বাগতম আপনাদের সবাইকে আমার আজকের দিন ইউটিউবে। খুব ভাষা ফেসে গেল মনে হচ্ছে। ট্রাম্প যদি ডিপ স্টেটের টাকা 1,82,182 কোটি টাকার হিসাব বের করে দেয়, অর্থাৎ কারা কারা এই টাকাটা নিয়েছে এটা হিসাব করে দেয়, তাহলে তো বিরাট ব্যাপার হয়ে যাবে। আমরা এনডিটিভির প্রণয় রায়, রাধিকা রায়, এদের কথা জানি। এরা হচ্ছে সিপিএমের প্রকাশ করাতের সব আত্মীয় স্বজন। নাম শুনেছেন নিশ্চয়ই, প্রণয় রায়, বিনোদ দুয়া, যাদের এক্সিট পোল একবার খেটে গিয়েছিল 100% প্রায়। এই এনডিটিভি একটাই কাজ ছিল যে কংগ্রেসকে সমর্থন করা, কমিউনিস্ট এবং কংগ্রেস, এরা ছিল অ্যান্টি হিন্দু। যে কোনো মানে হিন্দুকে সাম্প্রদায়িক ভাবত। হিন্দু সংগঠন মানে সাম্প্রদায়িক, আর মুসলিম সম্প্রদায় মানে মুসলিম সংগঠন মানে ধর্মনিরপেক্ষ। এই যে ধারণা, এটা বনন করেছে একদম আন্দোলনের শুরু থেকে। কারণ হচ্ছে যে প্রণয় রায় থেকে রামেশ কুমার, অভিষেক শর্মা, এরা সবাই কংগ্রেসের থেকে টাকা পাওয়া, বিদেশ থেকে টাকা পেত, এবং কংগ্রেসের সমর্থন যেন আজীবন থাকে। কমিউনিস্টরা, মুসলিমরা, ব্রিটিশ, আমেরিকা সবাই চাইতো। কারণ হচ্ছে যে নামকাওয়াস্তে জাতীয়তাবাদী হলেও এই সব দলগুলির ভারত নিয়ে কোনো চিন্তা ছিল না। ভারত এগোবে পিছবে কিছু নয়, ভারতটা থাকলেই ভাঙিয়ে খাবে, এটা ছিল এদের উদ্দেশ্য। ভারতের জাতীয়তাবোধ তো মানুষের মধ্যেও পোক্ত হয়নি, এইসব নেতাদের মধ্যেও পোক্ত হয়নি বা হতে দেওয়া হয়নি। জওহরলাল তার সৎ ভাই আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, এই যে জেনারেশন, এই জেনারেশনটাকে কাশ্মীর দিয়ে দিয়েছিলেন। এখন ধীরে ধীরে তারা অনেকটা দ্বিধাভুক্ত হয়েছে। একটা অংশ জম্মুটা চলে এসছে বিজেপির হাতে, হিন্দুদের হাতে, বাকিটা এখনো রয়ে গেছে মুসলিমদের হাতে। জেএনইউতে কি হতো, সেখানে পুরো একটা বিরোধী টিম ছিল, কিন্তু তারা প্রো কংগ্রেস, এন্টি হিন্দু, মানে সে বিজেপি হোক, সংঘ হোক, যাই হোক। আমার এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন না, কথাটা হচ্ছে জাতীয়তা বোধের যে জায়গাটা। অথচ আমরা জাতীয়তা পার্টি হিসাবে কংগ্রেসকে এত মূল্য দেই এবং বরাবরই দিয়ে এসছি, কিন্তু কার্যত তারা ভারতের যে নিজস্বতা, এইটাই কখনো খুব একটা জোর দেয়নি। তারা এই ভারতের জাতীয়তা মানে ভারতকে ভাঙিয়ে তারা যে যার মতো কামিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই অরুন্ধতী রায়, যিনি প্রতিটা ইঞ্চিতে ভারত খারাপ, আদার্স সব কান্ট্রি ভালো, ভারত খারাপ, এইটাই ছিল অরুন্ধতী রায়ের উদ্দেশ্য। এবং এরা কি বিপণন করতেন, ভারতের স্লাম ডগ, মানে বিভিন্ন স্লামের শিশুরা তারা না খেয়ে আছে, মুসলিম শিশুরা কীভাবে কষ্ট করে আছে, এইটাকে তুলে ধরা। এবং দক্ষিণ ভারতীয় কিছু রাইটার আছে, এইগুলোকে নিয়ে
বই করা, সিনেমা করা, এই খেলা খেলে গেছে। এদের মধ্যে আপনারা বিকাশ শর্মা, স্লামডগের, মানে ব্রিটিশ থেকে বই হচ্ছে ভারতের স্লাম নিয়ে, অর্থাৎ ভারত কি ভয়ঙ্কর খারাপ জায়গা আছে, কি দরিদ্র, কি ভয়ঙ্কর খারাপ চিত্র। আফজল গুরু, কানাইয়া কুমার, এদের তো জানেন। আফজল গুরু পার্লামেন্টে বোমা মেরেছিল, তার ফাঁসি হওয়াতে কানাইয়া কুমাররা বলল যে আফজল গুরু তেরে কাতিল জিন্দা হয়। কাতিলটাকে সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্টের সেই জাজেরা হচ্ছে কাতিল। হ্যাঁ, আফজল গুরু তেরে তেরে কাতিল জিন্দা হয়। সে কানাইয়া কুমারের কী হলো, অতি নকশালপন্থী থেকে শেষকালে হলো সিপিআইএম, সিপিআই থেকে এখন কংগ্রেস। কোথাও এদের আর ঠাঁই হচ্ছে না, এরা আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এদের অবস্থা এতটা ইয়ে হয়ে গেছে। এছাড়া অনেকের নাম করা যায়। শাহেলা রশিদ এসব জেএনইউর প্রোডাক্ট। এখন শাহেলা রশিদ বলছেন না, কাশ্মীরে মানে বিজেপি ভালো করেছে, মোদি আসাতে শান্ত হয়েছে, কাশ্মীর উন্নতি হয়েছে, এখন স্বীকার করছে। জিগ্নেশ মাভানি, এরা গুজরাটিরা, এরা মোদিকে খিস্তি না দিয়ে ভাত খেত না। তারপরে শারজিল ইমাম, আপনারা জানেন যে দিল্লিতে সবসময় এরা আপকে সমর্থন করতো আর কংগ্রেসকে সমর্থন করতো, বিজেপিকে ঘৃণা করত। রাহুল গান্ধী থেকে আজম খান, এরা মানে সবাই একই রাস্তায়। মুলায়ম সিং যাদবকে মোল্লা সিং যাদব বলা হতো, কেন তারা হিন্দুদের কোনো কিছু করতে দেবে না, এটাই ছিল তাদের ইয়ে। এরা আইপিএফ, মানে টিআরএফ, সিমি, এইসব সংগঠনকে সমর্থন করতো, যেগুলোকে এখন বোঝা যাচ্ছে এরা কার্যত সন্ত্রাসী সংগঠন। এসব নাম বলছে এই কারণে যে যদি আজকে ট্রাম্প এই লিস্টে দেখায় যে এখানে যে ডিপ স্টেটের কোটি কোটি টাকা ভারতে ঢুকেছে, ভারতকে গরিব করে রাখার জন্যে, ভারতকে হীনবল করে রাখার জন্যে, অস্ত্রপাতি কেনা যাবে না, সে তৈরি করা যাবে না, দু চারটে কিনতে হবে, তার আবার কাটমানি পাওয়া যাবে। বোফোর্স কামানে 60 কোটি টাকা পেয়েছিলেন, ঘুষ পেয়েছিলেন রাজীব গান্ধী। তখন চারিদিকে এই কমিউনিস্টরা তখন রাজীব গান্ধীকে দেখে সরায়, রাজীব গান্ধী চোর হয়। পরে আবার এরা সব তলে তলে এক হয়ে গেল। তারপরে মুলায়ম সিং, নীতিশ কুমার, তেজস্বী যাদব, দক্ষিণ ভারতীয়দের কথা বাদ দিলাম, দক্ষিণ ভারতীয়রা বরাবরই হিন্দু বিদ্বেষী। তারা খ্রিশ্চানদের, উত্তর পূর্ব ভারত যখন মুসলিমপন্থী, আর ওরা হচ্ছে দক্ষিণ ভারত খ্রিশ্চানপন্থী। অথচ দক্ষিণ ভারতেই মহাদেবের, শিবের এটা খুব বেশি, শিবের মতাবলম্বীরা বেশি, কিন্তু তারা কার্যত হিন্দু ধর্মের ঘোর বিরোধী। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে দক্ষিণ ভারত আজও পর্যন্ত বলে সনাতনপন্থীরা হচ্ছে সব থেকে খারাপ, সনাতন ধর্ম হচ্ছে জঘন্য, তাদের কাছে খ্রিশ্চান ধর্ম সেরা। যে যার ধর্মের
সেরা হতে পারে, খ্রিস্টান ধর্ম সেরা, হিন্দু ধর্ম সেরা, ইসলাম ধর্ম সেরা, ইহুদি ধর্ম সেরা, সবাই সেরা, যার যার ধর্ম তার কাছে সেরা, এখানে তো কোনো আপত্তি করার নেই। কিন্তু অন্যের থেকে আমারটা সেরা বলতে গিয়ে অন্যদের মেরে দাও, খুন করে দাও, নিকেশ করে দাও, এই পদ্ধতিটার মানে পরিবর্তন ঘটছে। এখন কিন্তু মানুষ ধীরে ধীরে এর থেকে সরে আসছে। সনাতন নিয়েও বাড়াবাড়ি করার দরকার নেই, ইসলাম নিয়েও বাড়াবাড়ি করার দরকার নেই, খ্রিশ্চান নিয়েও বাড়াবাড়ি করার দরকার নেই। বাড়াবাড়ি করলেই সেই ধর্মের থেকে একটা অংশ বিরোধিতা করছে, এটাই হচ্ছে সব থেকে পজিটিভ দিক। যাই হোক, এতগুলো নাম বললাম এই কারণে যে ডিপ স্টেটের যে লিস্ট যে ডোনাল্ড ট্রাম্প দেবেন বলেছে, এবং যেমন বাংলাদেশে কাকে কাকে কোন ছাত্ররা কত টাকা পেয়েছে, কোন দল জামায়াত ইসলাম কত টাকা পেয়েছে, কোন সন্ত্রাসী দল কত কোটি টাকা পেয়েছে, তার একটা হিসাব ট্রাম্প রেডি করে ফেলেছে। এই এদের মুখোশটা খুলে গেলে বোঝা যাবে যে এরা যারা করেছে কেউ দেশের জন্যে করেনি, নিজেদের বাড়তি লাভের জন্যে, সুবিধার জন্যে এরা করেছে। ওরা করে সরকারে ওরা করে খাচ্ছিল, আমরা এবার করে খাবো। সেটা তো হতেই পারে, রাজনীতিতে হতেই পারে, একদল ক্ষমতা থাকবে আর একদল চাইবে সে ক্ষমতায় যেতে তাকে সরিয়ে। এটা তো স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব কিছু নেই। অস্বাভাবিকত্ব হচ্ছে এই যে আজ আমেরিকা, চায়না, এরা কেন বিভিন্ন দেশকে দেশের ক্ষমতাচ্যুত করে দেয় তাদের বিরোধী যারা, তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে, তাদের দেশের সমস্ত রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব কিছু তারা কন্ট্রোল করতে চেষ্টা করে। দুটো কান্ট্রি, আমেরিকা এবং এদিকে চায়না। আমরা আমেরিকাকে এই জন্যে সাম্রাজ্যবাদী বলতাম, তারা ইরাক, ইরান, উগান্ডা থেকে আরম্ভ করে সব জায়গায় হস্তক্ষেপ করেছিল বলে, আফগানিস্তান, আমরা তাদের সাম্রাজ্যবাদী বলতাম। কিন্তু রাশিয়া এসে কিন্তু সেই একই কাজটা করেছে, কিন্তু রাশিয়াকে আমরা সাম্রাজ্যবাদী করি না। চীন আজকে সেই কাজটা করছে, সে পাকিস্তানে হস্তক্ষেপ করছে, বাংলাদেশে হস্তক্ষেপ করলো। অবাক হয়ে গেলাম বাংলাদেশের ভাবে যে চীন আমেরিকা হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী, মানে নীতিগতভাবে, আদর্শগতভাবে, ইডিওলজির দিক থেকে, মানে সমস্ত দিক থেকে, অথচ তারা একযোগে হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে ফেলে দিল। কি অদ্ভুত ব্যবস্থা! তাহলে কী করে দুটো অপোজিট রাষ্ট্রের, যাদের স্বার্থ থেকে আরম্ভ করে সব কিছু অপোজিট, তারা এক হয়ে গেল হাসিনাকে ফেলতে? কাজেই আমরা যদি সেই পুরনো ধ্যান ধারণার বশবর্তী হয়ে চলাফেরা করি তাহলে ভুল হবে। আমাদেরও পাল্টাতে হবে ধীরে ধীরে। আজকে রাশিয়া এসে আমেরিকা, দুই মেরু। চায়না আজকে বেশি এগিয়েছে, একটা সময় তো রাশিয়ার ব্লক আর আমরা আমেরিকা বল, দুটো ব্লকই আমরা জানতাম। রাশিয়া মানে চীন অনেক পিছিয়ে ছিল। সেই চিরপ্রতিদ্বন্দ্বী তারাও দেখুন কি অদ্ভুতভাবে আজকে পুতিন আর ট্রাম্পের বৈঠক হচ্ছে, ফোনাফোনি হচ্ছে। কে করলো? আজকে মোদি, যে রাশিয়াকে প্রাণ দিয়ে ভালোবাসে, অর্থাৎ ভারত রাশিয়াকে প্রাণ দিয়ে ভালোবাসে, কেন আমাদের সমস্ত বিপদে রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু, তার বন্ধুত্বে কোনো কৃত্রিমতা নেই। সে কংগ্রেস আমলেও যেমন আমাদের সাহায্য করেছে, এই আমলেও করছে। তাহলে মোদি আর ট্রাম্প আবার নতুন করে একটা বন্ধুত্ব কেন? কারণ হচ্ছে আমাদের পরিস্থিতি পাল্টেছে, প্রয়োজনও পাল্টেছে। আজকে প্রয়োজনের জন্যে কিন্তু আসল দেশের প্রয়োজনে, আমার প্রয়োজন নয়, ব্যক্তি প্রয়োজন নয়, দেশের প্রয়োজনে কিন্তু আজকে আমাদের আমেরিকাকেও দরকার, F-35 দরকার। F-35 থাকলে আমাদের যুদ্ধ করতে হবে না, আমাদের ভয় পেয়ে চীনও আমাদের আক্রমণ করবে না, পাকিস্তানও আক্রমণ করবে না, বাংলাদেশ তো প্রশ্নই আসে না। তাহলে আজকে
আমেরিকার মানে পৃথিবীর সব থেকে মানে মারাত্মক সাংঘাতিক কার্যকরী বিমান হচ্ছে F-35। এর আগে F-16 দেখেছেন, F-15 দেখেছেন, এগুলো হচ্ছে 4th জেনারেশন। আর F-35 হচ্ছে ফিফথ জেনারেশন, মানে 5th-6th জেনারেশনের মধ্যে। জেনারেশন বলতে অর্থাৎ যে কারিগরি প্রযুক্তি এবং তার যে কার্যকারিতা, এইটার অনুসারে বলা হচ্ছে যে এই যে কোন জেনারেশনে, মানে প্রেজেন্ট জেনারেশন মানে সেকেন্ড, থার্ড, বড়জোর 4th জেনারেশন, সেখান থেকে জাম্প করে এখন 5th-6th জেনারেশনের দিকে চলে গেছে। যেমন আমাদের আগে 1, 2, 3 ইয়ে ছিল আমাদের, এই যে মোবাইলে, আমরা আগে কি বলতাম মোবাইলে, আজকে ওকে কি বলে জানো, মোবাইলও এখন 3, 4, 5th জেনারেশনের দিকে চলে গেছে। তো সেরকম আজকে আমরা F-35 পেয়েছি। আমরা যুদ্ধ করব না, কিন্তু আমাদের এইসব থাকলে কি হবে, আমাদের অন্য কেউ আক্রমণ করতে পারবে না। কেন একটা যুদ্ধে যে ক্ষতি হয়, একটা যুদ্ধে গেলে তাতে টোটাল একটা দেশের আর্থিক, সামাজিক, মানুষের মৃত্যু হয়, সোলজারদের মৃত্যু হয়, সব মিলিয়ে যে ক্ষতি হয় সেটা তুলনায় এই যে 10,000 কোটি, 20,000 কোটি, 50,000 কোটি কোনো ব্যাপারই না। টাকাটা বড় কথা নয়, মানুষের জীবন সেফটি এবং তাকে নিরাপত্তা দিতে হবে যাতে সে স্বাভাবিক জীবনযাপন করে, সমাজ শান্ত থাকে, পরিবার শান্ত থাকে, টোটাল একটা উন্নতির দিকে তখন নজর দেওয়া যেতে পারে। এইটাই হচ্ছে আসল কাজ। সেটা এখন মোদি এবং ট্রাম্প করছেন। রাশিয়া বুঝতে পারছে যে তার Su-57 আমরা নেব, কিন্তু সে জানে যে F-35 তার থেকে একটু উন্নত, এখনও 35-এর সমান নয়। ফলে সে ভারতকে বলতে পারছে না যে না তোমরা F-35 কিনো না, কারণ রাশিয়া জানে যে চীন হচ্ছে সব থেকে বড় শত্রু ভারতের, ওদিকে পাকিস্তান। এই দুটোর দেশ এখন এদের হাত থেকে বাঁচতে গেলে তাকে তার সমরাস্ত্র তৈরি করতে হবে, সেই প্রোটেকশন নিতে হবে। সেটা রাশিয়াও বোঝে বলেই আজকে কিন্তু রাশিয়া অসন্তুষ্ট হবে না। কেন আমরা অনেকেই বলছি যে রাশিয়াকে অসন্তুষ্ট করে আমরা বুঝি আমেরিকার দিকে ঝুঁকলাম। প্রয়োজন হচ্ছে আসল, এবং বন্ধুরাও তারাও নির্বোধ না, তারাও বোঝেন যে প্রয়োজনটার কারণে এটা করা হচ্ছে। তাতে আমরা রাশিয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছি কেন, যাচ্ছি না, কারণ তার আগে কিন্তু রাশিয়ার ট্রাম্প ঘুরে এসে আমাদের মোদি ঘুরে এসছেন। আমেরিকায় যাওয়ার আগে কিন্তু রাশিয়ায় গিয়েছিলেন, এবং তখন কিন্তু ট্রাম্প খুব ক্ষুব্ধ হয়েছিল, জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন, এবং পুতিনকেও দেখা করে, জেলেনস্কির সঙ্গে দেখা করে মোদি বলেছিলেন যে দেখো যুদ্ধটা কিন্তু এই সময় যুদ্ধটা ঠিক না, যুদ্ধ করে কোনো লাভ হয় না। সেটাই কিন্তু আজকে কাজে লাগছে, যে এটা যুদ্ধের সময় নয়, দিস ইজ নট ওয়ার টাইম। তা মোদির সেই কথাটা কিন্তু কাজে লাগছে। আজকে যে ট্রাম্প রেগে গিয়েছিল, সে জিতে আসার পরে এখন সে মোদিকে খুঁজছে কেন, কারণ যেন নেগোসিয়েটর হিসেবে মোদি সব থেকে ভালো মানুষ। মোদি রাশিয়ার সঙ্গে নেগোসিয়েট করছে, মোদি চায়নার সঙ্গেও ব্রিক্সে ঢুকে একটা নেগোসিয়েশনের চেষ্টা করছে। আজকে কাতারের প্রধানরা এসছে, মানে সৌদি আরবের সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক, কাতারের সঙ্গে ছিল না, আজকে কাতারের সঙ্গে সুসম্পর্ক হলো, এবং কাতারের সঙ্গে মানে 1 লক্ষ কোটি টাকার উপর বিজনেস হবে, কাতার আমাদের এখানে ইনভেস্ট করবে।
যেমন সৌদি $6 বিলিয়ন আমেরিকা মোদি জিততে, মোদি বলছি ডোনাল্ড জিততে না জিততেই সেখানে মানে 6,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে দিয়েছে। এখন আসল কথা হচ্ছে যে অর্থনীতি, অর্থনীতি, অর্থনীতি। যে দেশকে অর্থনৈতিকভাবে মজবুত করতে পারবে সেই হবে সেরা। আজকে মানে ভুল বুঝে যারা হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল, হ্যাঁ, যারা পাকিস্তানপন্থী হয়ে গিয়েছিল, ইউনূসের এসে যারা জামায়াতপন্থী হয়ে গিয়েছিল, আজকে তারা এই 6-7 মাসে কি বুঝে গেল যে হাসিনাই সঠিক ছিল। কেন হাসিনা দেশটাকে অর্থনৈতিকভাবে শক্ত করেছিলেন, আমরা খেয়ে পরে বাঁচছিলাম, আমাদের অর্থনৈতিক দুশ্চিন্তা ছিল না। আর আজকে তারা না খেয়ে মরছে অর্থনৈতিক দুশ্চিন্তায়, মানে শতকরা 70 জন মানুষ এখন ভুগছে যে না আমরা ভুল করেছি, হাসিনাকে দরকার। তাই ধীরে ধীরে এখন হাসিনার ওখানে 60-70% হাসিনার সমর্থন এসে গেছে। দেরি হলেও হাসিনা ঢুকবেন, একদম ঠিক টাইমলি চলে যাবেন, কিচ্ছু লাগবে না। আমি আগেও 3-4 দিন আগে একটা মনে হয় করেছিলাম, একটা ভিডিও করেছিলাম 3-4 দিন কি 2 দিন আগে। আমি বলেছিলাম যে সেনাবাহিনী নিয়ে যাবে, ওই সেনাবাহিনীর সেনাপ্রধানই নিয়ে যাবেন হাসিনাকে, একদম যেভাবে এপারে পাঠিয়েছেন সেবার নিজেই নিয়ে চলে যাবেন। ওয়াকার ওয়াকার সেই ব্যবস্থা করছেন, ভারতের সঙ্গে বারবার বৈঠক হচ্ছে এবং পরিণতি ওইটাই যে হাসিনা ফিরবেন সেনাবাহিনীর হাত ধরে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউবে আপনাদের সবাইকে একটু দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।